আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নিবন্ধন স্থগিত রেখে আওয়ামী লীগের বিচার দাবি এনসিপির। সংস্কার নিশ্চিতের আগে ভোট নয়, বৈঠকে একমত ইসলামী আন্দোলন ও এবি পার্টির নেতারা। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর নির্বাচন আমরা চাই। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব। সবার মতামতের ভিত্তিতে গড়তে হবে নতুন বাংলাদেশ, বললেন ফখরুল। ফ্যাসিস্ট সমর্থকদের কারখানা বন্ধ করা ঠিক হয়নি, মন্তব্য রিজভীর। যুদ্ধ চায় না বাংলাদেশ, বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় প্রধান উপদেষ্টা। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। লাইন অফ কন্ট্রোলে ভারতীয় যুদ্ধ বিমানকে পাকিস্তানের ধাওয়া, জোর করে যুদ্ধ বাধাতে চায় দিল্লি, অভিযোগ ইসলামাবাদের। সুপার ক্যাবিনেটের সাথে বৈঠক মোদির। শেখ হাসিনার অডিওর ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জয়, পুতুল, রেহানা সহ 5 জনের সম্পদ ক্রোক করে প্রশাসক নিয়োগের নির্দেশ। নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাবের ব্যাপারে মতামত পাঠাচ্ছে ইসি। মেয়র হিসেবে ইশরাকের গেজেট প্রকাশে ছিল আইনি বাধ্যবাধকতা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে এনসিপি। বিচার চলাকালীন নিবন্ধন স্থগিত রাখার দাবিও তুলেছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংলাপের পর এসব কথা বলেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ইসলামী আন্দোলনের আমির বলেন, সংস্কার ও বিচার নিশ্চিত করা ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নেই। এছাড়া এবি পার্টির চেয়ারম্যান সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সংলাপ করছে পরস্পরের সাথে। বুধবার দুপুরে আলোচনায় বসেন আমার বাংলাদেশ, এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন সংস্কার সহ বিভিন্ন ইস্যু। আমরা যে আলোচনার মধ্যে ঐক্য থাকতে পারি। বৈঠক শেষে দুই দলের প্রধান নেতা জানান, বিভক্তি নয়, ফ্যাসিবাদকে বিদায় করা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচনের দাবি তাদের। কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও ঘণ্টাব্যাপী সংলাপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংলাপ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগকে। নিবন্ধন স্থগিত রেখে হতে হবে বিচার। দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের জাতীয় সংলাপ করা উচিত বলেও মন্তব্য করেন নাহিদ। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি। জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন। এটা রাজনৈতিক দলগুলোর সাথে খুবই দ্রুত এই বিষয়ে সরকারের সংলাপ প্রয়োজন, আর কি একটা জাতীয় সংলাপ প্রয়োজন। দেশ জুড়ে আবারও চাঁদাবাজি সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে উল্লেখ করে এনসিপি প্রধান বলেন, নতুন রাজনৈতিক সংস্কৃতি ও বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে দেশের মানুষ মেনে নেবে না। জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
গণতন্ত্র ও কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। বিগত দিনে সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা থেকে বঞ্চিত ছিল বাংলাদেশ। ঠাকুরগাঁয়ে নিজ এলাকায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, প্রশাসক নিয়োগ না করে ফ্যাসিস্ট সমর্থক কিছু ব্যবসায়ীর মিল কারখানা বন্ধ করে শ্রমিক ছাঁটাই ঠিক হয়নি। প্রতিবছর মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করে বিএনপি। এবার সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরই মধ্যে প্রশাসনকে অবহিত করা সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে শ্রমিক দল। বাংলাদেশের এই গরিব মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য সমাবেশ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানান, জুলাই আন্দোলনে শ্রমিক দলের ৭১ নেতাকর্মী, ৩০ জন রিকশা শ্রমিক সহ বহু ভাসমান শ্রমজীবী নিহত হয়েছে। অথচ শ্রমিক শ্রেণীর আত্মত্যাগ স্বীকার করতে চায় না অনেকে। ফ্যাসিস্টদের সমর্থক কিছু ব্যবসায়ী গোষ্ঠী তারা টাকা লুটপাট করেছেন, টাকা পাচার করেছেন, কিন্তু তাদের যে সমস্ত প্রতিষ্ঠান করেছিল সেখানে হাজার হাজার শ্রমিক কর্মরত ছিল, কিন্তু সেই শ্রমিকদের ছাঁটাই করে বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ক্যাথলিক মিশন মাদার তেরেসা স্কুল পরিদর্শন করেন। চতুর্দিকে অনেক হানাহানি আছে, বিভেদ আছে, আমাদের দেশেও আছে, সব মিলিয়ে তারপরেও কিন্তু আমরা কখনো আশা হারাই না। আমরা বাংলাদেশ সবসময় ভালোর জন্যে, আমাদের মানুষেরা এখানে ভালোর জন্য সংগ্রাম করে, লড়াই করে। এখনই অন্ধ বন্ধ করো না পাখা, আমরা পাখা বন্ধ করব না, আমরা উঠতে থাকবো, তীরে গিয়ে যেন পৌঁছতে পারি। মির্জা ফখরুল বলেন, নতুন করে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এই যে একটা সবার মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে ওঠা, এটা থেকে আমরা দুর্ভাগ্যক্রমে অনেক দিন এটা বঞ্চিত ছিল। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলেমেয়েরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে আবার নতুন একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যেখানে সত্যিকার অর্থেই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, সকলের কথা বলার যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে পারি। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আবাসিক হল ও ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী এবং সহযোগী শিক্ষক কর্মকর্তাদের বিচারের দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন যত দেরিতে হবে ততই শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার বার্তা শোনাবে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি বলেন, দেশ ছেড়ে পালানোর সময় শেখ হাসিনা অর্থনীতি সহ সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। দেশে ফিরলে তাকে হাতকড়া পড়তে হবে। তাড়াতাড়ি করলে কি হবে যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন আপনাকে তার পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে না, যত দেরি করবেন তত হাসিনা দিল্লিতে খালি টেলিফোন আর ইউটিউব আর কইলে আমি আসতেছি, আবার টপ আসতেছি। বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই করছে। তাই এমন পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে কর্মীটোলায় বিমান বাহিনীর বীর উত্তম AK খন্দকার ঘাঁটিতে আকাশ বিজয় নামে হয় এবছরের বাৎসরিক মহড়া, যেখানে অন্তর্বর্তী সরকার প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিনিয়ত আসছে যুদ্ধের হুমকি, এই অবস্থায় যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা হবে আত্মঘাতী। কর্মীটোলা বিমান ঘাঁটিতে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় 2025, যেখানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধান বিমান ঘাঁটিতে যাওয়ার পর তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি, কৌশলগত দক্ষতা ও আন্তঃবাহিনী সমন্বয়ের বহিঃপ্রকাশ ঘটে এই মহড়ায়। বিভিন্ন যুদ্ধ ও পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, রাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইউনিট এতে অংশ নেয়।
শত্রু এলাকায় অবতরণ ও উদ্ধার কার্যক্রম, যুদ্ধের প্রশিক্ষণ আর যান্ত্রিক দক্ষতার নিখুঁত ফ্লাইপাস ছিল মহড়ার অন্যতম আকর্ষণ। মহড়া শেষে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যুদ্ধ না চাইলেও সার্বিক পরিস্থিতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধের হুমকি দেখা দিয়েছে, যেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। এ সময় শান্তি বজায় রাখার উপরও জোর দেন তিনি। কিন্তু আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা ব্যাপার, আর আমাদের অর্থনীতি এমন দুর্বল অবস্থায় আছি। এমনিতেই বাংলাদেশ মজবুত অর্থনীতি হয়ে গড়ে উঠতে পারেনি, তার মধ্যে বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিমান বাহিনীকে আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এবার ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করল পাকিস্তানের ফাইটার জেট। মঙ্গলবার মধ্যরাতে জম্মু কাশ্মীরে দুদেশের সীমান্ত রেখা লাইন অব কন্ট্রোলে এই ঘটনা হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি জানায়, আকাশসীমা লঙ্ঘন না করলেও নিয়ন্ত্রণ রেখার খুবই কাছে টহল দিচ্ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পাকিস্তানের সাথে চরম উত্তেজনার মাঝেই এবার লাইন অফ কন্ট্রোলের কাছে দেখা মিলল ভারতীয় বিমান বাহিনীর 4 যুদ্ধ বিমান। নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই টহল দিচ্ছিল রাফাল মডেলের 4টি ফাইটার জেট। এ সময় পাকিস্তান বিমান বাহিনীর রাডারে শনাক্ত হয় ভারতীয় যুদ্ধ বিমানগুলো। পর মুহূর্তেই তৈরি হয় উত্তেজনা। ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেটগুলোকে ধাওয়া করার উদ্দেশ্যে রওনা দেয় কয়েকটি পাকিস্তানি যুদ্ধ বিমান। এক পর্যায়ে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলোর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় রাফাল ফাইটার জেটগুলো। বেশ কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে এসব তথ্য। বিমান বাহিনীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পালিয়েছে ভারতীয় যুদ্ধযানগুলো, এমনটাও দাবি করা হয়েছে সংবাদে। তবে ভারতীয় বিমানগুলো এলওসি অতিক্রম করেনি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে মঙ্গলবার পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 2টি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করে ইসলামাবাদ। অনিক রহমান, যমুনা নিউজ। আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত, এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। বিবৃতিতে তিনি বলেন, ভারতের হামলার বিষয়ে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে। এ সময় পাকিস্তানি মন্ত্রী ক্ষোভ জানিয়ে বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলায় তার দেশ নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তারপরও ভারত সংঘাতের পথে হাঁটছে। এমন পদক্ষেপ বিশ্বের জন্য বিপজ্জনক হবে বলেও দাবি আতাউল্লাহ তারারের। এদিকে পাকিস্তানের সাথে উত্তেজনার মাঝে 24 ঘন্টার ব্যবধানে পরপর 3 দফায় জরুরি বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয় কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। চলমান ইস্যুতে হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা, তবে বৈঠকের বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি নয়াদিল্লি। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর ডাকে আজ অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। 226টি মামলা হয়েছে, মানে 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করেছে প্রসিকিউশন টিম। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, অডিওটি এআই দিয়ে তৈরি নয়, এটি শেখ হাসিনারই কণ্ঠস্বর বলে নিশ্চিত হওয়া গেছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এর মধ্যে কয়েকটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। একটি অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ২২৬ জন আমার বিরুদ্ধে মামলা করেছে, মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। এছাড়াও আরও বেশ কয়েকটি অডিও আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারা অডিওগুলো জব্দ করে আদালতের মাধ্যমে ফরেনসিকে পাঠায়। প্রায় ৫ মাস পর এই ফরেনসিক রিপোর্ট হাতে পেয়েছে তদন্ত সংস্থা। ২২৬ জনকে হত্যার বিষয়ে দেয়া বক্তব্যটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর হিসেবে প্রমাণিত, বলছে ফরেনসিক ডিপার্টমেন্ট। এই ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন টিম। তাদের এই কনভারসেশনটা এটার সিআইডির ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা করে সিআইডি মতামত দেয় যে এই কথোপকথনটি শেখ হাসিনা এবং শাকিল আহমেদের মধ্যেই হয়েছে, এটা বানানো কোনো কনভারসেশন নয় এবং এটা এআই জেনারেটেড নয়। তার প্রেক্ষিতেই আমরা আজকে আদালতের কাছে 11(4) ধারা অনুযায়ী আবেদন করেছিলাম তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট প্রসিডিংস ড্র করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। চিফ প্রসিকিউটর বলছেন, এই অডিওর মাধ্যমে শেখ হাসিনা মামলার বাদী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছেন। আদালত শেখ হাসিনা সহ ফোন কলের অপর প্রান্তের ব্যক্তিকেও ব্যাখ্যা দিতে বলেছেন। এই কথোপকথনের মাধ্যমে এইটা তদন্ত সংস্থার কাছে সুস্পষ্ট হয়েছে যে এই দুজন অপোজিট পার্টি অর্থাৎ আসামি শেখ হাসিনা এবং শাকিল আহমেদ তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এদিন জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে কারাগারে থাকা সাবেক মন্ত্রী দীপু মনি স্বামীর অসুস্থতার অজুহাতে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করে ট্রাইব্যুনালে। এ বিষয়ে শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছে আদালত। এছাড়াও নারায়ণগঞ্জের গণহত্যার মামলায় ৮ জনের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি কর ফাঁকি দিয়েছে, এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে দুদকের আবেদনে সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয় সহ 5 জনের নামে থাকা বাড়িধারা খুলনা, গোপালগঞ্জের প্রায় $6 কোটি প্লট ও জমি জব্দ করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় স্থাপিত আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে 2023 সালের 9 মার্চ প্রথম বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতে আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আদ্যপান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। অনুসন্ধানের ক্ষেত্রে যাদের সম্পৃক্ততা আসবে তাদের সকলেই এটার সাথে আসবেন, নিশ্চয়ই আপনারা সেগুলি জানবেন। মহাপরিচালক জানান, চুক্তির সাথে যুক্ত তৎকালীন বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। জনাব ডক্টর আহমেদ কায়কাউস, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এনবিআরকে পাশ কাটিয়ে আদানির সঙ্গে চুক্তি করে সরকারের $4,500 কোটি শুল্ক ফাঁকির অভিযোগ অনুসন্ধান চলছে। এদিন $6 কোটি বেশি সন্দেহজনক লেনদেন ও $90 লাখ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। $6,04,00,000 বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে থাকা বাড়িধারা খুলনা ও গোপালগঞ্জের প্রায় $6 কোটি প্লট, জমি জব্দ ও প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার জেলা বগুড়া থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বেগবান করতে হবে, এমনটাই আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে শহরের এজর্ট পৌর পার্কে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। সার্জিস বলেন, আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি। এ সময় সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হলে তর্কে জড়ায় দুপক্ষ। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সার্জিসের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে এনসিপির নেতাকর্মীরা। তার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল সন্ত্রাসীকে একসাথে নিয়ে বাংলাদেশে এমন একটি গণহত্যা হয়েছে। আমরা তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে 2 মে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এজন্য চলছে লিফলেট বিতরণ কার্যক্রম। বিকেলে মিরপুরে লিফলেট বিতরণ করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর মিরপুর 10 নম্বর থেকে কালশী পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, আগামী 2 মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল সহ নানা কর্মসূচি পালন করেছে তারা। আওয়ামী লীগকে বিচার নিশ্চিত করা সহ এবং রেজিস্ট্রেশন বাতিল, নিবন্ধন বাতিল এবং এই জুডিশিয়ারি পুরো প্রক্রিয়া চলাকালীন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা আগামী 2 তারিখ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আমরা বিক্ষোভ মিছিল করব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে 10 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য আদালতের বাধ্যবাধকতা ছিল। তাই আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলোর বিষয়ে আজই মতামত পাঠাবে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের 5 বছর পর আদালতের রায় মেনে গত 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে ইসি। এ নিয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছিলেন, মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গ্যাজেট প্রকাশ হয়েছে। মেয়র পদ ও ইশরাক হোসেনের মামলায় ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানায় এনসিপি। বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান সাংবিধানিক বাধ্যবাধকতার কথা। 25 তারিখ ছিল তো 10ম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। 26 আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের যেন ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনিটিভ একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি। আমার মনে হয় অন্য আলোচনা, পলিটিক্যাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে হবে। এ সময় জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে মতামত চূড়ান্ত করেছে ইসি। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য, এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা আলোচনা এতে আপনার সহমত পোষণের কিছু নাই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আর যেগুলো মনে হয়েছে যে না পলিটিক্যাল ঐক্যমতের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রোহিঙ্গাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। যারা এনআইডির তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে ইসি, হুঁশিয়ারি এই কমিশনারের। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ইন্টিগ্রিটি অফ আওয়ার ডেটাবেস, এটার স্বার্থে আমাদেরকে এটা করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 20 মাস পর আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $22 বিলিয়ন ছাড়িয়েছে। আইএমএফ এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $22.04 বিলিয়ন, আর মোট রিজার্ভ $27.41 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে। সবশেষ 2023 সালের আগস্টে রিজার্ভ ছিল $23.25 বিলিয়ন, সেখান থেকে পরের মাসে কমে $21.05 বিলিয়ন নেমেছিল।
অর্থ পাচার কমে যাওয়া এবং বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব রিজার্ভ বাড়ার কারণ বলছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ 48.06 বিলিয়ন ডলারে উঠেছিল 2022 সালের আগস্টে। এরপর থেকে প্রতি মাসে কমতে থাকে রিজার্ভের পরিমাণ। সরকার পতনের আগে গত জুলাইয়ে রিজার্ভ কমে দাঁড়ায় 20.39 বিলিয়ন ডলারে। রাজস্ব খাতে ব্যাপক সংস্কার চান ব্যবসায়ী নেতারা। নিয়মিত রিটার্ন দাখিলে বিশেষ বিধান তৈরির পরামর্শ তাদের দিয়েছেন সরকারি বেসরকারি কাজে আয়কর সনদ জমা দেওয়ার প্রস্তাবও। জবাবে অর্থ উপদেষ্টা বলেন, শুধু কর রেয়াত কিংবা প্রণোদনা চাইলে রাষ্ট্র পরিচালনা কঠিন, কেননা এমনিতেই নানা ভুল ত্রুটির জন্য সমালোচনা শুনছে অন্তর্বর্তী সরকার। জানান, মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে চটাতে চাচ্ছে না বাংলাদেশ। সংসদ নয়, এবার প্রায় 8 লাখ কোটি টাকার নতুন বাজেট উপস্থাপন হবে টেলিভিশনের পর্দায়। নির্বাচিত সরকার না থাকায় 17 বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি দেখবে বাংলাদেশ। ফলে সংসদে বাজেট অধিবেশনেও কোনো আলোচনা বা বিতর্কের সুযোগ নেই। তাই বলে রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আলোচনা থেমে নেই। গত 2 মাসে সব খাতের সাথে আলাদা প্রাক বাজেট বৈঠকের পর বুধবার বাজেট পরামর্শ কমিটির সভা ডাকে এনবিআর। এ সময় ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস প্রশাসনের কাজে সমন্বয় আনার তাগিদ আসে। ব্যবসায়ীদের অভিযোগ, কর আদায়ে বাড়তি চাপ দেওয়া হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ীদের। রিসাইকেল ফাইবারের ক্ষেত্রে যে ভ্যাটের ক্ষেত্রে দুবার আছে 7.5%, আবার আছে 15%, মোট 22.5% আমাদের ভ্যাট আরোপ করা হয়, যেটা আপনাদের অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে যারা রিসাইকেল করে তাদের উল্টো ইনসেন্টিভাইজ করা হয়। একটা কাগজ আমার কাছে এটা থাকে 6.5, এটা লিখে আমাকে গাড়ির সাথে দিয়ে দিতে হবে, না দিলে আমার গাড়িটাকে আটকাবে এবং আটকে 2, 3, 4 দিন 5 দিন রেখে দিবে ওই ভ্যাট অফিসের কোথাও কাস্টডিতে। ততক্ষণ আমার শিপমেন্ট ডেট ফেল। কর্পোরেট ট্যাক্স আমি মনে করি গার্মেন্টসে যেটা আছে আমাদেরকে সেটাই করে দেন। ওদেরকে যতটুকু সময় দিয়েছেন 2028 পর্যন্ত, আমাদেরকে 2028 পর্যন্ত দেন। ওদের বোধ 12%, আমাদেরকে 12 করে দেন। উপকরণের সংজ্ঞায় কিছু পণ্য ও সেবাকে উপকরণের বাইরে রাখায় রেয়াত গ্রহণ করা সম্ভব হয় না, এতে ভ্যাটের উপর ভ্যাট আরোপিত হয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের সহনশীল হতে হবে, কেননা নতুন বাজেট আগের মতো ব্যয়ের মহোৎসব হবে না। যে বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে যেন মনে হয় যে ব্যয় করাটা একটা ঈদ পালন করা আর কি, এমনভাবে ব্যয় সৃষ্টি করা হয়েছে যে যার কোনো প্রয়োজনই নাই। সেটা ইন এভরি মিনিস্ট্রি দ্যাট আই ওয়ার্ক ফর, ইট ইজ আনরিজনেবল। এ সময় ব্যবসায়ীদের অসংখ্য কর রেয়াত কিংবা প্রণোদনার প্রস্তাব দেখে সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। জানান, মার্কিন শুল্ক নীতি নিয়ে এখনই চাপ বোধ করার সুযোগ নেই। ট্রাম্প গভর্নমেন্টের সাথে এঙ্গেজ করুন, নেগোশিয়েট করুন, কিন্তু ওদের চটাবো না। নট লাইক চায়না। আমি বলছি যে ওটা আমাদের সাথে আমরা কথা বলবো, 3 মাস সময় দিতে দরকার, আরও বেশি আমরা সময় চাবো বা আরেকটু আমরা অ্যাডজাস্ট করবো। আমাদের ওই ন্যারেটিভ না, গ্রোথ হয়ে গেছে অনেক 6-7% চলে গেছে। উই ওয়ান্ট রিয়েল ডেভেলপমেন্ট, রিয়েল সেক্টর ডেভেলপমেন্ট, আর মানুষের জীবন জীবিকার জন্য একটা আপনি ইমপ্রুভ করে। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ হতে পারে জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের খবর। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। ঘরের মাঠে 17 মাস পর জয় পেল টাইগাররা। সাথে 3 দিনে ম্যাচ জিতে 1-1 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। মিরাজ, তাইজুলের ঘূর্ণি তোপে দ্বিতীয় ইনিংসে 111 রানে অল আউট হয় সফরকারীরা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে 5 তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। বলা হয়ে থাকে, সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ আর তানজিম হাসান সাকিব, তাতেই এই টেস্টে জিম্বাবুয়ের এপিটাফ লেখা হয়ে গেছে। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের 2 সেট ব্যাটার তাইজুল ইসলাম আর মিরাজ। দলীয় 342 রানে 20 রান করা তাইজুল আউট হলে ভাঙে দুজনের 63 রানের জুটি। এরপর ডেবিউটেন্ট সাকিবের সঙ্গে মিরাজ গড়েন 96 রানের জোট। বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে 10 নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ 41 রান করেন সাকিব।
সাকিবের আউটের খানিক বাদে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। 104 রানের অনবদ্য ইনিংস খেলার পথে পেরিয়েছেন টেস্ট ক্যারিয়ারের 2000তম রান। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান আর 200 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি। মিরাজ নৈপুণ্যে বাংলাদেশের লিড 217। জিম্বাবুয়ের হয়ে 5 উইকেট নেন অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে। জবাবে ব্যাটিং কল্যাপসে পড়ে সফররতরা। 8 রানে 2, 22 রানে জিম্বাবুয়ে হারায় 3 উইকেট। স্কোরবোর্ডে যখন 69, জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার তখন প্যাভিলিয়নে। সব মিলিয়ে তাদের ইনিংস থামে 110 রানে। বাংলাদেশের জয় 1 ইনিংসও 106 রানের বড় ব্যবধানে। মিরাজ 5, তাইজুল নেন 3 উইকেট। সিলেট টেস্টে হারার পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটাও বাংলাদেশ দলের ভালো হয়নি, কিন্তু বাকি 2.5 দিন দারুণ ক্রিকেট খেলে চট্টগ্রাম টেস্টটা নিজেদের করে নিয়েছেন মিরাজ শান্তরা। ফলে সিলেট টেস্ট হারের পর সিরিজ হারানোর যে শঙ্কাটা গেঁথে বসেছিল সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ দল এক প্রকার একটা লজ্জা থেকেও বেঁচে গেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। রাতের বাংলাদেশ থেকে আবারও একটা বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গেই থাকুন। গাবতলী গরুর হাটের ইজারা দেওয়ার প্রক্রিয়ায় অসঙ্গতি উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। বিষয়টি সুষ্ঠু সমাধান চান বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান শেষে এই তথ্য জানিয়ে তিনি বলেন, ইজারা প্রক্রিয়া মূল্যায়ন কমিটি অনিয়মের তথ্য পেয়েছে। এ সময় ডিএনসিসির প্রশাসক অসঙ্গতির কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানান। বলেন, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ইজারা বাতিল করা হয়েছে। হাসিল আদায়ে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগ। আমরা চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক, স্বচ্ছ তদন্ত করে এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুল সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই পুরো প্রসেসে গত 2 বছর 3 বছরে টেন্ডার প্রক্রিয়াটি কীরকমভাবে হয়েছে, আমাদের এবারে টেন্ডার প্রক্রিয়াটিতে কেন ভুল হলো, কি কি নথি লাগবে, কি কি নথি দরকার পড়বে, আমরা সকল কিছু অলরেডি আমরা ইনভেস্টিগেশন যারা করছে তাদেরকে দিয়ে দিয়েছি। নতুন করে আরও 24টি দেশীয় পণ্যকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিআই বা ভৌগোলিক নির্দেশক সনদ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। বিকেলে বিশ্ব মেধা সম্পদ দিবসে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে এই সনদ প্রদান করা হয়। শিল্প সংস্কৃতি উপদেষ্টারা নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, ভোলার মহিষের দুধের কাঁচা দই, মাগুরার হাজরাপুরি লিচু, ব্রাহ্মণবাড়িয়া ছানামুখী মিষ্টি সহ 24টি পণ্যের জিআই সনদ আবেদনকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা জেলা প্রশাসকদের হাতে তুলে দেন। দেশে বর্তমান জিআই পণ্য 55টি। শিল্পী হয়তো জানেন না যে তার গান কোথায় কে গাইলো বা সে তার রয়্যালটিটা পেল না। প্রত্যেকটা জায়গায় গিয়ে এই গানগুলোকে কিভাবে আমরা অডিও ভিজুয়াল মাধ্যমে তুলে ধরবো এবং দ্য সেম টাইম শিল্পীরা যেন এটা থেকে টাকা পায়, সেটার কাজ আমাদের ইতিমধ্যে শুরু হয়েছে মন্ত্রণালয়ে। সামনে হয়তো 2-3 মাসের মধ্যে আপনারা ঘোষণাটা দেখবেন। দেশের জিআই পণ্যের তালিকা সমৃদ্ধ করার পর এগুলো কিভাবে বাণিজ্যিকভাবে বিকশিত করা যায় সেদিকে মনোযোগ দেওয়াই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই অধিদপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি। এই ছিল রাতের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।